একজন তরুণী ট্রেনে একটি পরিত্যক্ত ব্যাগ খুঁজে পায়। ভেতরে থাকা টাকা ও পরিচয়পত্র দেখে সে ব্যাগটি তার মালিকের কাছে ফিরিয়ে দিতে যায়, কিন্তু সে জানতো না এই একটি ছোট্ট ভালো কাজই তাকে এমন এক বৃদ্ধার ফাঁদে নিয়ে যাবে যার ঘরের দেওয়ালের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। একের পর এক নিখোঁজ মানুষ, রহস্যময় ব্যাগ আর এমন এক শিকারী যে তার শিকারকে জীবন্ত কফিনে বন্দি করে রাখে। শেষ পর্যন্ত এই মেয়েটি কি সেই ভয়ঙ্কর নারীর হাত থেকে বেঁচে বের হতে পারবে? চলুন দেরি না করে শুরু করা যাক আজকের অসাধারণ মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দেখি ফ্রান্সেসকে। সে একটি রেস্টুরেন্টে ওয়েট্রেস হিসেবে কাজ করে। সেদিনের শিফট শেষ করে প্রতিদিনের মতো ট্রেনে করে বাড়ি ফিরছিল সে। হঠাৎ তার চোখে পড়ে একটি ব্যাগ। আশেপাশে ব্যাগটির কোনো মালিককে দেখা যাচ্ছিল না। কৌতূহলবশত ব্যাগটি খুলে ফ্রান্সেস দেখতে পায় ভেতরে বেশ কিছু টাকা রয়েছে। টাকাগুলো নিজের কাছে না রেখে ব্যাগের মালিককে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। ব্যাগের ভেতরে থাকা পরিচয়পত্র থেকে জানা যায় এর মালিক একজন বৃদ্ধা নারী যার নাম গ্রেটা। পরিচয়পত্রেই তার বাড়ির ঠিকানাও পাওয়া যায়। পরদিন সকালে ফ্রান্সেস সরাসরি গ্রেটার বাড়িতে পৌঁছে যায়। ব্যাগটি ফিরে পেয়ে গ্রেটা ভীষণ খুশি হয়। কৃতজ্ঞতা প্রকাশ করতে সে ফ্রান্সেসকে ভেতরে এসে এক কাপ চা খাওয়ার জন্য অনুরোধ করে। চা খেতে খেতে দুজনের মধ্যে নানা কথা হয়। ফ্রান্সেস জানায় সে এই রেস্টুরেন্টে নতুন করে কাজ শুরু করেছে এবং তার সবচেয়ে ভালো বন্ধু এরিকার সঙ্গে থাকে। কথাবার্তার মাঝেই হঠাৎ পিয়ানোর পেছন থেকে এক অদ্ভুত একটানা শব্দ আসতে থাকে। শব্দটা শুনে ফ্রান্সেস বেশ অবাক হয়ে যায়, কিন্তু গ্রেটা বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নেয়। সে জানায় পাশের বাড়িতে সংস্কারের কাজ চলছে, সেখান থেকেই হয়তো শব্দ আসছে। এরপর গ্রেটা দেওয়ালের কাছে গিয়ে জোরে চিৎকার করে বলে, এই শব্দটা বন্ধ করুন। আশ্চর্যের বিষয়, সঙ্গে সঙ্গেই শব্দটি থেমে যায়। এরপর আবার তাদের কথাবার্তা শুরু হয়। গ্রেটা জানায় কয়েক বছর আগেই তার স্বামী মারা গেছে আর একমাত্র মেয়েও বর্তমানে প্যারিসে পড়াশোনা করছে। কথা বলতে বলতে গ্রেটা তার পুরনো পোষা কুকুরটির কথা মনে করে। কুকুরটিও মারা গেছে, ফলে বিশাল বাড়িতে এখন সে একাই থাকে। গ্রেটার একাকিত্ব দেখে ফ্রান্সেসের মায়ের কথা মনে পড়ে যায়। তার মাও প্রায় 1 বছর আগে মারা গেছেন, তাই গ্রেটার প্রতি অদ্ভুত এক মায়া তৈরি হয় তার মনে। কিছুক্ষণ পর ফ্রান্সেসকে অবশ্য বাড়ি ফিরতে হয়। বের হওয়ার সময় সে গ্রেটাকে নিজের ফোন নাম্বার দিয়ে বলে, যখনই আমাকে মিস করবে তুমি ফোন করবে। সেদিনের পর থেকেই তাদের দেখা হতে থাকে প্রায় প্রতিদিনই। মাত্র কয়েকদিনের মধ্যেই দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়। ফ্রান্সেস ধীরে ধীরে গ্রেটাকে নিজের মায়ের মতো ভাবতে শুরু করে। এমনকি নতুন প্রযুক্তি ও বিভিন্ন ডিভাইস ব্যবহার করতেও সে গ্রেটাকে শেখাতে থাকে। কিন্তু এখানেই গল্পে প্রথম অস্বাভাবিক বিষয়টি সামনে আসে। ফ্রান্সেস যখন গ্রেটার সঙ্গে থাকে না, তখন গ্রেটা একাই খুব দক্ষতার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করতে পারে। এমনকি সে গোপনে ইনস্টাগ্রামে ফ্রান্সেসকে খুঁজে তার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে। অর্থাৎ প্রযুক্তি সম্পর্কে গ্রেটার যথেষ্ট জ্ঞান রয়েছে। তারপরও সে ইচ্ছা করেই ফ্রান্সেসের সামনে এমন অভিনয় করছে যেন এসবের কিছুই সে জানে না। অন্যদিকে ফ্রান্সেস তখন গ্রেটার প্রতি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছে যে তার বন্ধুর সতর্কতাও গুরুত্ব দিচ্ছে না। এরিকা তাকে বোঝানোর চেষ্টা করে একজন বৃদ্ধার সঙ্গে এভাবে প্রতিদিন এতটা সময় কাটানো ঠিক হচ্ছে না, কিন্তু গ্রেটার প্রতি মায়া তখন ফ্রান্সেসের চোখ ঢেকে দিয়েছে। সে বন্ধুর কথাকে পাত্তা দেয় না। এরপর এক রাতে ফ্রান্সেস গ্রেটার বাড়িতে ডিনার করতে যায়। খাওয়ার সময় হঠাৎ তার মোমবাতির প্রয়োজন হয়, তাই সে রান্নাঘরে গিয়ে ক্যাবিনেটগুলো খুলে খুঁজতে থাকে। আর তখনই তার চোখ আটকে যায় একটি ক্যাবিনেটের ভেতরে। সেখানে রাখা ছিল একের পর এক ব্যাগ, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ব্যাগগুলো দেখতে হুবহু সেই ব্যাগটির মতো যেটা ফ্রান্সেস কয়েকদিন আগে ট্রেনে পেয়েছিল। দৃশ্যটা দেখে ফ্রান্সেস যেন মুহূর্তের জন্য জমে যায়। সে বুঝতেই পারছিল না কি করবে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা তখনও বাকি। ব্যাগগুলোর মধ্যে একটির ওপর লেখা ছিল তার নিজের নাম, আর অন্য একটি ব্যাগে লেখা ছিল সামান্তা নামে এক মেয়ের নাম। হাজারো প্রশ্ন একসঙ্গে তার মাথায় ঘুরতে শুরু করে। গ্রেটা আসলে কে? এই ব্যাগগুলো এখানে কেন? আর সামান্তা কে? গ্রেটা কি ইচ্ছে করে এই ব্যাগটি ট্রেনে রেখে দিয়েছিল? ফ্রান্সেস কোনো উত্তর খুঁজে পায় না। সে সেদিন স্বাভাবিক থাকার চেষ্টা করে ডিনার শেষ করে বাড়ি ফিরে আসে, কিন্তু পুরো পথ জুড়ে তার মাথায় শুধু সেই ব্যাগগুলোর কথাই ঘুরতে থাকে। এবার তার মনে হতে শুরু করে এরিকা হয়তো ঠিকই বলেছিল, গ্রেটার বাড়িতে এত ঘন ঘন যাওয়া উচিত হয়নি। পরদিন ফ্রান্সেস ইচ্ছা করেই গ্রেটার কোনো ফোন বা মেসেজের উত্তর দেয় না, কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয় না। তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে ফ্রান্সেস অবাক হয়ে যায়।
গ্রেটার কাছ থেকে তার ফোনে ৮০টিরও বেশি মিস কল এসেছে। সঙ্গে রয়েছে বেশ কিছু অদ্ভুত মেসেজ, যেগুলো দেখে মনে হচ্ছে ফ্রান্সিসের সঙ্গে কথা বলতে না পেরে গ্রেটা যেন অসহায় হয়ে পড়েছে। ফ্রান্সিস বিষয়টিকে অস্বাভাবিক মনে করলেও কোনো উত্তর দেয় না, বরং সোজা কাজে চলে যায়। কিন্তু রেস্টুরেন্টে পৌঁছানোর পরই তার ভয় আরো বেড়ে যায়, কারণ সেখানে একজন সাধারণ কাস্টমারের মতো বসে আছে গ্রেটা। কাজের জায়গায় থাকায় ফ্রান্সিস চাইলেও তাকে সবার সামনে বের করে দিতে পারে না, বাধ্য হয়ে তার সঙ্গে কথা বলতে হয়। গ্রেটা তখন বলে, তোমাকে আমার সব কথা শুনতেই হবে। কিন্তু এবার ফ্রান্সিস আর আগের মতো নরম থাকে না। সে সরাসরি জানিয়ে দেয়, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এখন আমি তোমার আসল চেহারা জেনে গেছি। ফ্রান্সিস তাকে বলে, গ্রেটার ক্যাবিনেটে সে অনেকগুলো ব্যাগ দেখেছে, তার মধ্যে একটি ব্যাগে নিজের নামও লেখা ছিল। সে জানে না গ্রেটা কিভাবে মেয়েদের নিজেদের ফাঁদে ফেলে, কিন্তু এখন সে বুঝতে পারছে যে সেই ফাঁদেই আরেকজন শিকার হতে যাচ্ছিল সে নিজেই। কিন্তু ফ্রান্সিস স্পষ্টভাবে জানিয়ে দেয়, আজ থেকে গ্রেটার সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। এই কথা বলে সে চলে যায়। কিন্তু ফ্রান্সিস জানতো না, এই প্রত্যাখ্যান গ্রেটার আসক্তি কমাবে না, বরং সেটাকে আরো ভয়ঙ্কর করে তুলবে। গ্রেটা রেস্টুরেন্টের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে শুরু করে। ফ্রান্সিস ভীষণ ভয় পেয়ে যায় এবং শেষ পর্যন্ত পুলিশকে ফোন দেয়। কিন্তু পুলিশ এসে জানায় শুধু বাইরে দাঁড়িয়ে থাকার কারণে তারা গ্রেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ সে এখনো সরাসরি কোনো অপরাধ করেনি। ফলে ভীতু অবস্থাতেই ফ্রান্সিস সেখান থেকে চলে যায়। ট্রেনে উঠে ভাবে অন্তত এবার সে নিরাপদ, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে গ্রেটাও একই ট্রেনে উঠেছে। গ্রেটা তাকে অনুসরণ করতে করতে তার অ্যাপার্টমেন্ট পর্যন্ত চলে আসে। ফ্রান্সিস কোনোভাবে নিজেকে সামলে বাড়ির দিকে এগিয়ে যায়। যাওয়ার সময় রাগে গ্রেটা তার চুলে চুইংগামও ছুঁড়ে মারে। ফ্রান্সিস ভেবেছিল বাড়িতে পৌঁছানোর পর অন্তত গ্রেটার থেকে রেহাই পাবে, কিন্তু সেটাও ছিল তার ভুল ধারণা। গ্রেটা এবার তার সবচেয়ে কাছের বন্ধু এরিকাকে অনুসরণ করতে শুরু করে। এরিকা যখন একটি পার্টিতে ছিল তখন গ্রেটা তাকে অনুসরণ করে সেখানকার ছবি তুলতে থাকে এবং ফ্রান্সিসকে সেগুলো পাঠায়। বিষয়টা দেখে ফ্রান্সিসের ভয় আরো বেড়ে যায়। তার আশঙ্কা হয় গ্রেটা হয়তো এবার এরিকারও ক্ষতি করতে পারে। সে দ্রুত এরিকাকে মেসেজ করে বাড়ি ফিরে আসতে বলে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে এরিকাও আর দেরি না করে বাসে করে বাড়ির দিকে রওনা হয়। দুজন একসঙ্গে হওয়ার পর তারা বুঝতে পারে গ্রেটা আর শুধু বিরক্ত করছে না, সে তাদের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু কিভাবে এই মহিলার হাত থেকে মুক্তি পাওয়া যাবে সেটাই তারা বুঝতে পারছিল না। অবশেষে তারা গ্রেটার অতীত সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তারা গ্রেটার মেয়ের কাউন্সিলরের যোগাযোগ নম্বর পেয়ে যায়। তার সঙ্গে কথা বলার পর যে সত্যিটা তারা জানতে পারে সেটা ছিল আরো ভয়ঙ্কর। গ্রেটার মেয়ে আসলে প্যারিসে পড়াশোনা করছিল না। মায়ের দীর্ঘদিনের অত্যাচার ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে আত্মহত্যা করেছিল। আর শুধু মেয়ের ক্ষেত্রেই নয়, গ্রেটার বিরুদ্ধে আরো ভয়ঙ্কর অভিযোগ ছিল। জানা যায় সে মানসিকভাবে অত্যন্ত অস্থির এবং অতীতে মানুষকে আটকে রেখে নির্যাতন করার মতো কাজও করেছে। সত্যিটা জানার পর ফ্রান্সিস ও এরিকা দুজনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক গ্রেটার কাছ থেকে দূরে থাকতে হবে। কিন্তু গ্রেটা তাদের দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনাই করেনি। পরদিন সে আবার ফ্রান্সিসের রেস্টুরেন্টে হাজির হয় এবং সেখানে ভয়াবহ ঝামেলা শুরু হয়। এক পর্যায়ে সে ফ্রান্সিসের ওপর হামলা চালায়। এবার পুলিশ বাধ্য হয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ফ্রান্সিস ভাবলো অবশেষে হয়তো সবকিছু শেষ হয়েছে, কিন্তু পরদিন সকালে সে জানতে পারে পুলিশ গ্রেটাকে ছেড়ে দিয়েছে। তাদের মতে তার অপরাধ এতটা গুরুতর নয় যে তাকে দীর্ঘ সময় আটকে রাখা যাবে। ফলে গ্রেটা আবারও ফ্রান্সিসের জীবনে ফিরে আসে এক ভয়ঙ্কর আতঙ্ক হয়ে। এরিকা বুঝতে পারে সরাসরি গ্রেটার সঙ্গে লড়াই করে কোনো লাভ হবে না, তাই এবার সে অন্য একটি পরিকল্পনা করে। সে ফ্রান্সিসকে পরামর্শ দেয় আপাতত গ্রেটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে, এমন ভাবে আচরণ করতে হবে যেন ফ্রান্সিস তার কাছ থেকে পালিয়ে যেতে চাইছে না। এরপর ধীরে ধীরে গ্রেটার সঙ্গে দেখা করার পরিমাণ কমাতে হবে আর সুযোগ বুঝে তাদের এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। হয়তো এই কৌশলই তাদের গ্রেটার হাত থেকে শেষ পর্যন্ত বাঁচাতে পারবে। এরিকার পরামর্শ অনুযায়ী ফ্রান্সিস এবার গ্রেটার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। পরদিন সে গ্রেটাকে একটি চার্চে দেখা করতে বলে। গ্রেটা সেখানে পৌঁছাতেই ফ্রান্সিস তার সঙ্গে খুব স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে, এমনকি নিজের ভুল স্বীকার করে তার কাছে ক্ষমাও চায়। ফ্রান্সিস বলে, আমি আসলে ভুল বুঝেছিলাম, আমার মনে হয়েছিল তুমি আমার ক্ষতি করতে চাইছো, তাই তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। এবার থেকে আমি আর তোমার কাছ থেকে দূরে যাব না। ফ্রান্সিসের এই অভিনয় কাজ করে যায়। গ্রেটার আচরণও যেন হঠাৎ বদলে যায়। সে আবার আগের সেই শান্ত ও ভালো মানুষটির মতো আচরণ করতে শুরু করে। কিছুক্ষণ পর সে ফ্রান্সিসকে নিজের বাড়িতে যাওয়ার জন্য জোর করতে থাকে। সে বলে বাড়িতে গিয়ে দুজনে একসঙ্গে কফি খাবে। ফ্রান্সিস তখনও বুঝতে পারেনি গ্রেটার মাথায় আসলে কি ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। বাড়িতে পৌঁছানোর পর গ্রেটা ফ্রান্সিসের জন্য কফি তৈরি করে, কিন্তু সেই কফির মধ্যে গোপনে একটি ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ফ্রান্সিস কিছুই বুঝতে না পেরে কফিতে চুমুক দেয়। কিছুক্ষণ পরই তার মাথা ঘুরতে শুরু করে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়। সে বুঝতে
বুঝতে পারে তার শরীর আর তাকে সাড়া দিচ্ছে না। ধীরে ধীরে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর ঠিক আগে তার চোখে পড়ে গ্রেটা তাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। কিছু সময় পর ফ্রান্সিসের জ্ঞান ফিরে আসে, কিন্তু চোখ খুলে সে বুঝতে পারে সে এমন এক জায়গায় আটকে আছে যেটা তার পরিচিত নয়। চারপাশ অন্ধকার, জায়গাটা ভীষণ সংকীর্ণ এবং নড়াচড়া করাও কোনো সুযোগ নেই। প্রথমে ফ্রান্সিস বুঝতেই পারে না সে কোথায় রয়েছে। কিছুক্ষণ পর পরিস্থিতিটা বুঝতে পেরে তার বুক কেঁপে ওঠে। এটা কোনো ঘর নয়, সে আসলে একটি কফিনের ভেতরে বন্দী। গ্রেটা তাকে জীবন্ত অবস্থায় সেই কফিনের মধ্যে আটকে রেখেছে। ফ্রান্সিস প্রাণপণে চিৎকার করতে শুরু করে। কফিনের ভেতর থেকে দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া আসে না। এরপর তার মনে পড়ে যায় সেই অদ্ভুত শব্দটির কথা যেটা প্রথম দিন গ্রেটার বাড়িতে এসে সে শুনেছিল। পিয়ানোর পেছনের দেওয়াল থেকে যে শব্দ আসতো, গ্রেটা তখন বলেছিল পাশের বাড়িতে সংস্কারের কাজ চলছে। কিন্তু এখন ফ্রান্সিস বুঝতে পারে গ্রেটা সেদিন মিথ্যা বলেছিল। পিয়ানোর পেছনের দেওয়ালটি আসলে কোনো প্রতিবেশীর বাড়ির অংশ ছিল না, সেটা ছিল একটি গোপন দরজা। সেই দরজার ওপাশেই ছিল গ্রেটার গোপন জায়গা, যেখানে সে তার শিকারদের আটকে রেখে নির্যাতন করত। ফ্রান্সিস আরো জোরে চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে থেকে গ্রেটা পরিস্থিতি সামলানোর জন্য পিয়ানো বাজানোর মতো করে সেখানে প্রচন্ড শব্দ করতে শুরু করে, যেন কেউ যদি শব্দ শুনেও থাকে তাহলে সেটাকে স্বাভাবিক কোনো শব্দ ভেবে এড়িয়ে যায়। কফিনের ভেতরে থাকা অবস্থায় ফ্রান্সিসের চোখে পড়ে একটি পরিচয়পত্র। সেখানে লেখা ছিল একটি মেয়ের নাম সামান্তা। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় সেই ব্যক্তির কথা যেটার ওপর সামান্তার নাম লেখা ছিল, যে ব্যক্তি সে আগেই গ্রেটার বাড়িতে দেখেছিল। এবার পুরো বিষয়টি তার কাছে পরিষ্কার হয়ে যায়। সামান্তাও সম্ভবত গ্রেটার শিকার হয়েছিল। এই সত্যিটা বুঝতে পেরে ফ্রান্সিস ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। সে বুঝতে পারে গ্রেটার কাছ থেকে পালানো এত সহজ নয়, বরং এখন হয়তো তার নিজের জীবনও শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে গ্রেটা তখন নিজের পরবর্তী পরিকল্পনা নিয়ে ব্যস্ত। ফ্রান্সিস যাতে নিখোঁজ হওয়ার পর কেউ তাকে খুঁজতে না পারে সেজন্য গ্রেটা তার ফোন ব্যবহার করে একের পর এক মেসেজ পাঠায়। প্রথমে ফ্রান্সিসের বাবাকে মেসেজ করে জানায়, আমি এরিকার সঙ্গে আছি, আমার জন্য চিন্তা করো না। এরপর এরিকাকেও মেসেজ পাঠানো হয়। সেখানে বলা হয় ফ্রান্সিস নাকি তার বাবার সঙ্গে কোথাও বেড়াতে গেছে। ফলে ফ্রান্সিসের বাবা এবং এরিকা দুজনেই কিছু সময়ের জন্য নিশ্চিন্ত হয়ে যায়। তারা ভাবতে থাকে ফ্রান্সিস নিজের ইচ্ছাতেই কোথাও গেছে। কিন্তু কয়েকদিন পর পরিস্থিতি বদলে যায়। ফ্রান্সিসের বাবা এরিকার সঙ্গে দেখা করতে তার অ্যাপার্টমেন্টে আসেন। সেখানে দুজনের কথা বলার সময় তারা বুঝতে পারে ফ্রান্সিসের আচরণটা আসলে স্বাভাবিক নয়। এতদিন ধরে তার কোনো খোঁজ নেই, অথচ যে মেসেজগুলো এসেছে সেগুলো অস্বাভাবিক। তখনই তাদের মনে ভয়ঙ্কর সন্দেহ তৈরি হয় ফ্রান্সিস হয়তো কোনো বিপদে পড়েছে। আর দেরি না করে ফ্রান্সিসের বাবা একজন প্রাইভেট ডিটেকটিভকে তাকে খুঁজে বের করার দায়িত্ব দেন। এরিকাও ডিটেকটিভকে গ্রেটার ব্যাপারে সবকিছু জানায়। ফ্রান্সিসের সঙ্গে তার পরিচয় কিভাবে হয়েছিল, গ্রেটার অদ্ভুত আচরণ, ব্যাগগুলো এবং শেষ পর্যন্ত ফ্রান্সিসের নিখোঁজ হয়ে যাওয়া। ডিটেকটিভ গ্রেটার অতীত খুঁজে দেখতে শুরু করে। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে গ্রেটা একসময় একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করত, কিন্তু পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বরখাস্ত করে। কারণ ছিল আরো ভয়ঙ্কর, গ্রেটা হাসপাতাল থেকে ওষুধ চুরি করেছিল। এই তথ্য পাওয়ার পর ডিটেকটিভ বুঝতে পারে গ্রেটাকে কোনো সাধারণ বিদ্যা হিসেবে দেখলে চলবে না, তার অতীতের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। অবশেষে তদন্ত করতে করতে তারা গ্রেটার বাড়িতে পৌঁছে যায়। ডিটেকটিভ খুব স্বাভাবিকভাবে গ্রেটার সঙ্গে কথা বলতে থাকে, যেন সে শুধু সাধারণ কোনো তথ্য জানতে এসেছে। এক পর্যায়ে সে ইচ্ছা করে গ্রেটাকে তার জন্য এক কাপ কফি তৈরি করতে বলে। গ্রেটা কফি তৈরি করতে চলে গেলেই ডিটেকটিভ সুযোগ বুঝে বাড়ির চারপাশ পর্যবেক্ষণ করতে শুরু করে। ঠিক তখনই কফিনের ভেতরে বন্দি ফ্রান্সিস বুঝতে পারে বাড়ির ভেতরে কেউ এসেছে। সে প্রাণপণে শব্দ করতে শুরু করে যেন বাইরে থাকা মানুষটি তার অবস্থান বুঝতে পারে, কিন্তু গ্রেটা সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে নেয়। সে ডিটেকটিভকে আগের সেই একই কথা বলে, পাশের বাড়িতে নির্মাণ কাজ চলছে, তাই মাঝে মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু এবার গ্রেটার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সে এত সহজে তার কথা বিশ্বাস করার মতো নয়। ডিটেকটিভ সন্দেহ করতে শুরু করে। গ্রেটাকে অন্যদিকে ব্যস্ত রেখে সে সরাসরি পিয়ানোর পেছনের জায়গাটি পরীক্ষা করতে এগিয়ে যায়। গ্রেটা বুঝতে পারে আর কয়েক মুহূর্তের মধ্যেই তার গোপন রহস্য প্রকাশ হয়ে যাবে, তাই সে আর অপেক্ষা করে না। ডিটেকটিভ কিছু বুঝে ওঠার আগেই গ্রেটা পেছন থেকে তার কাছে চলে আসে এবং ঘাড়ে একটি ইনজেকশন দিয়ে তাকে অচেতন করে ফেলে। অচেতন ডিটেকটিভের কাছ থেকে সে তার বন্দুকটিও কেড়ে নেয়, তারপর তাকে হত্যা করে। এতে প্রমাণ হয়ে যায় গ্রেটা শুধু ভয়ঙ্করই নয়, অত্যন্ত চালাক এবং বিপজ্জনক। একজন অভিজ্ঞ ডিটেকটিভও তার ফাঁদ থেকে বাঁচতে পারল না। এদিকে ফ্রান্সিসও তখনও কফিনের ভেতরে আটকে আছে। বাইরে কি ঘটেছে তার কিছুই সে জানে না। আর গ্রেটা আবারও তার পুরনো পদ্ধতিতে পরবর্তী শিকার খুঁজতে বেরিয়ে পড়ে। সে একটি ব্যাগ ট্রেনে ফেলে রেখে আসে। আগের মতোই এক তরুণী সেই ব্যাগটি দেখতে পায়। ব্যাগের মালিককে আশেপাশে না দেখে মেয়েটি সেই ব্যাগটি তুলে নেয় এবং ভেতরে থাকা ঠিকানা অনুযায়ী গ্রেটার বাড়িতে পৌঁছে যায়। গ্রেটা আগের মতোই মেয়েটিকে অত্যন্ত ভালোভাবে স্বাগতম জানায় এবং তাকে ভেতরে বসিয়ে চা খেতে দেয়। মেয়েটি কিছুই সন্দেহ করে না
কিন্তু সে জানতো না এই ব্যক্তি তাকে গ্রেটার ফাঁদে নিয়ে এসেছে। মেয়েটি চায়ে চুমুক দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অচেতন হয়ে পড়ে। আর ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় মোড়। মেয়েটি আসলে কোনো অপরিচিত শিকার নয়, সে হলো এরিকা, ফ্রান্সিসের সবচেয়ে কাছের বন্ধু। এরিকা বুঝেছিল ফ্রান্সিসকে খুঁজে বের করতে হলে গ্রেটার নিজের পদ্ধতিকেই তার বিরুদ্ধে ব্যবহার করতে হবে। তাই ইচ্ছে করে সে গ্রেটার ফাঁদে পা দেওয়ার অভিনয় করেছিল। গ্রেটা যখন ধরে নেয় যে এরিকা অচেতন হয়ে গেছে, তখন সে কিছুক্ষণের জন্য সেখান থেকে সরে যায়। এই সুযোগে এরিকা দ্রুত উঠে পড়ে এবং বাড়ির গোপন জায়গাটি খুঁজতে শুরু করে। অবশেষে সে পিয়ানোর পেছনে সেই গোপন জায়গায় পৌঁছে যায়। এতদিন পর প্রিয় বন্ধুকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে ফ্রান্সিস প্রথমে বিশ্বাসই করতে পারে না। সে ভেবেছিল হয়তো আর কোনোদিন এই জায়গা থেকে বের হতে পারবে না, কিন্তু এরিকা তাকে বাঁচাতে এসেছে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে। ফ্রান্সিস বুঝতে পারে শেষ মুহূর্তে এরিকাই তার জীবন বাঁচিয়েছে। এরপর তারা দ্রুত সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু তারা জানতো না গ্রেটা তখনও পুরোপুরি অচেতন হয়নি। কিছুক্ষণ পর গ্রেটার জ্ঞান ফিরে আসে। সে দুর্বল শরীর নিয়ে তাদের পিছনে ছুটে আসে এবং আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ইনজেকশনের প্রভাব তখনও পুরোপুরি কাটেনি। আক্রমণ করতে গিয়েই গ্রেটা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। ফ্রান্সিস ও এরিকা এবার আর কোনো ঝুঁকি নেয় না। তার গ্রেটাকে সেই একই কফিনের মধ্যে আটকে দেয় যে কফিনে এতক্ষণ ফ্রান্সিস বন্দী ছিল। কফিনটি শক্ত করে বন্ধ করে তারা নিশ্চিত হয় গ্রেটা আর বের হতে পারবে না। শেষ পর্যন্ত যে মানুষটি অন্যদের সেই অন্ধকার কফিনে বন্দী করত, তাকেই একই জায়গায় বন্দী করে রেখে যায় তারা। এটাই হয়ে ওঠে গ্রেটার আসল শাস্তি। ফ্রান্সিস ও এরিকা শেষবারের মতো একে অপরের দিকে তাকায়। দুজনের চোখে মুখে তখন স্বস্তি। এতদিনের ভয়, আতঙ্ক আর দুঃস্বপ্নের পর অবশেষে তারা মুক্ত। ফ্রান্সিস সেই বাড়ি থেকে বেরিয়ে আসে, আর এভাবেই গ্রেটার ভয়ঙ্কর খেলা শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর ও রহস্যময় ভরা মুভির গল্প। আপনাদের কাছে মুভিটির কোন অংশটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর বা অবাক করার মতো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর মুভিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন এবং এমন আরো মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো মুভির অসাধারণ গল্প নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।